সুন্দরবন পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের প্রায় 65% রয়েছে বাংলাদেশের দিকে, মাত্র 35% ভারতবর্ষের দিকে। একটি সমীক্ষায় জানা গেছে সুন্দরবনে প্রায় 250 থেকে 300 প্রজাতির পাখি আছে। তাছাড়াও অনেক ধরনের বন্য প্রাণীদের বাস এই সুন্দরবনে। জলে রয়েছে কুমির ও ডাঙায় পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার। এই সুন্দরবন ভ্রমণে আসলে আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটি নদী, যেমন মাতলা, গোসাবা, বিদ্যাধরী, রায়মঙ্গল, সপ্তমুখী তাদের মধ্যে অন্যতম, যা মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা বদ্বীপের অংশ। তবে এত কম খরচে এরকম ধরনের রাজকীয় খাওয়া দাওয়া ও পৃথিবীর সর্ববৃহৎ অরণ্য ভ্রমণ কেবলমাত্র আমাদের বাংলাতেই সম্ভব। পৃথিবীর এই বৃহত্তম বদ্বীপে আমাদের ট্যুর প্যাকেজ ছিল দুরাত 3 দিনের। শিয়ালদহ থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যানিং স্টেশন। তো পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। তো এই ক্যানিং স্টেশন থেকেই কিন্তু আমাদের যে অটো, সেই অটো ধরতে হবে। অটো ধরে আমরা যাব সোনাখালী ঘাট। তো এখানেই আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেল, যাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর অটো কিন্তু সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সব মানুষ এখন যাবে সোনাখালী ঘাট। তো দেখুন, এই যে সাগর সঙ্গম, যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, এই একদম বোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকেই এই যে অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোতে আমরা ওখানে উঠবো। তো এই যে সাগর সঙ্গমের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে অটো, সেই অটোতে আমরা এখন বসে পড়লাম। তো এখান থেকে আমাদের সোনাখালী ঘাট যেতে হবে। সেখান থেকে কিন্তু আমাদের এই সুন্দরবনের যে যাত্রা, সেটা কিন্তু সোনাখালী ঘাট থেকেই শুরু হবে। তো চলে এলাম সোনাখালী ঘাট। দেখতে পাচ্ছেন সব লঞ্চ পরপর দাঁড়িয়ে রয়েছে। এই সোনাখালী ঘাট থেকে কিন্তু সুন্দরবনের যে যাত্রা, সেটা আমাদের শুরু হবে। এই ক্যানিং স্টেশন থেকে প্রায় 40 থেকে 50 মিনিট লাগলো, যেহেতু প্রায় 20-22 কিলোমিটার রাস্তা আছে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 10:30। তো লঞ্চ আমরা একটু দেরি করে ফেললাম, আমাদের সময় একটু ট্রেনটা লেট হয়ে গেছিলো, মানে ট্রেন আমরা একটা মিস করেছি, সেই কারণে আমাদের একটু লেট হলো। তো এই যে লঞ্চ রয়েছে, এখন এই লঞ্চেই আমরা উঠে দেখি আমাদের লঞ্চটা কোথায় রয়েছে, এখন খুঁজতে হবে লঞ্চটা। তো লঞ্চে উঠেই কিন্তু আমাদের যে সুন্দরবনের যাত্রা, সেটা আমাদের শুরু হবে। তো চলুন লঞ্চে উঠে আপনাদের দেখাচ্ছি পুরো লঞ্চটা ঘুরে। তো আমরা লঞ্চটা খুঁজে পেলাম, এটা হচ্ছে আমাদের লঞ্চ। এই লঞ্চে কিন্তু আমরা 3 দিন কাটাবো। তো লঞ্চের উপরে উঠে যাই, আপনাদের ভেতরটা একটু দেখাবো। প্রথমে আপনাদের নিচে গিয়ে আপনাদের একটু নিচেটা দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু বেড রয়েছে, রেস্ট নিতে চাইলে কিন্তু এখানে সবাই রেস্ট নিতে পারবে। আর তার পিছনেই কিন্তু রয়েছে কিচেন। দেখুন, এটা কিন্তু এই যে কিচেন। এই সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে আমাদের এই যে গোমত নদী, এই নদীর উপর থেকেই আমরা রওনা দিলাম সোনাখালী ছেড়ে। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন, আমরা যে প্রথম যে স্থানে যাব, সেটা হচ্ছে গোসাবা আইল্যান্ড। তো সেখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এই সুন্দরবনের অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্যে এই হ্যামিল্টন সাহেবের ডাকে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং কিছু সময় তিনি এই গোসাবাতে কাটিয়েছিলেন। তো সেই কারণেই তার নামের একটা স্মৃতি হিসাবে একটি বাংলো তৈরি করা হয়, বেকন বাংলো। তো সেই গোসাবাতে গিয়ে আপনাদের সেই হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলোটা আপনাদের দেখাবো। দেখুন, এই যে লঞ্চে উঠে আমাদের প্রথম একদম সকালের যে ব্রেকফাস্ট, এই যে লুচি, এখানে রয়েছে আলুর দম এবং রয়েছে জয়নগরের মোয়া। যেহেতু শীতকাল, এখন মোয়াটা একটু স্পেশাল। দেখুন, একদম হাতে হাতে গরম লুচি আমাদের দিয়ে দিল। তো দেখুন, লঞ্চ আমাদের গোসাবার দিকে যাচ্ছে। তো যাওয়ার পথেই একদম চলে আসলো গরম গরম চিংড়ি পকোড়া। দেখতেই পাচ্ছেন, একদম গরম গরম চিংড়ি পকোড়া দিয়ে দিল। অনেক সময় আমাদি মাছ দেয়, তো এনারা দেখলাম যে চিংড়ি মাছটা দিল। তো খেয়ে দেখি যে চিংড়ি মাছটা কেমন হয়েছে। একদম তাজা চিংড়ি। তো এই চিংড়ি পকোড়া খেতে খেতেই আমরা
পৌঁছে যাব গোসাবাতে। তো চলুন আবার গোসাবাতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো গোসাবাতে চলে আসলাম আমরা, যে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের যে বাংলো, সে একদম বাংলোর সামনে। এই হ্যামিল্টন সাহেব কিন্তু একজন স্কটিশ ব্যবসায়ী ছিল। ইনি এখানে কোনো ব্যবসার কাজে এসেছিল, তারপরে ইনি এখানেই থেকে যান এবং পরে তিনি মানে এখানকার জমিদার হয়ে যায় আর কি। আর তার ডাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, এই সুন্দরবনের উন্নয়ন নিয়ে কিছু মানে আলোচনা করেছিলেন। তো তার সেই কারণে এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা ওখানে আপনার একটি বেকন বাংলো তৈরি করা হয়েছে। তো সেই বেকন বাংলাটা দেখাবো আপনাদের। এই হ্যামিল্টন সাহেবের আগে এই বাংলোটা আপনাদের ঘুরে দেখায়। দেখুন, এটাই হলো সেই হ্যামিল্টন সাহেবের বাংলো। আর বেশ কিন্তু পর্যটকদের প্রচুর ভিড়, কারণ এই শীতের সময় কিন্তু মানুষজনের সুন্দরবন আসার প্রবণতা খুব বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন সামনেরও কি একটা সুন্দর একটি পুকুর রয়েছে পুরো বাঁধানো, এবং এখানে ডাব থেকে শুরু করে আখের রস যদি খেতে চান তো এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো এটাই হলো সেই ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলুন এবার আপনাদের নিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের যে বেকন বাংলো, সেই বেকন বাংলোতে। তো এই ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের এখানে ঘুরতে এসে আমাদের একজন কাকুর সাথে পরিচয় হলো। তো তিনি এই সম্বন্ধে কিন্তু বেশ কিছু জানে, তো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কাকু, এই হ্যামিল্টন সাহেব তো এখানে সুন্দরবনে এসেছিলেন ব্যবসার কোনো কাজে হয়তো, তারপর তিনি এখানে জমিদার হয়ে যায় আর কি, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ওনার ডাকে। এই সম্বন্ধে আপনি মানে কি জানেন, একটুখানি যদি জানান খুব ভালো হয়। এই সম্বন্ধে জানা বলতে হ্যামিল্টন সাহেবের রবীন্দ্রনাথের ডাকে এসেছিলেন, উনি বড় ব্যবসায়ী শিল্পপতি। তা এই জায়গাটা খুবই ভালো, গোসাবার একটা অঞ্চল। এখানে হ্যামিল্টন সাহেবের পাশেই বাংলো রয়েছে, এবং সুন্দরবনে যারা ঘুরতে আসছে এই বোটে করে তারা এখানে প্রত্যেকেই আসে। এবং এই সময়ে একটু ঠান্ডা কম থাকার, ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডা কম থাকার কারণে একটু অনেকেই ট্যুরিজম আসছে, ভালোই লাগছে, প্রত্যেকের ভালো লাগছে। খুবই সুন্দর জায়গা, মানে না এলে অনুভব করতে পারবেন না। খুবই ভালো জায়গা, আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে, এইটুকু বলতে পারি আমি। বাহ, ধন্যবাদ আপনাকে। তো চলে এলাম বেকন বাংলোর সামনে। তো ওই বেকন বাংলাতে যেতে কিন্তু 10 টাকা করে টিকিট লাগবে। তো আমরা টিকিট কেটে নিচ্ছি, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করে ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে এখানে দেখার কী কী আছে। তো চলুন। তো প্রবেশ করলাম বেকন বাংলোতে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়েছিল, হ্যামিল্টন সাহেবের সাথে কোনো একটা সুন্দরবনের অর্থনীতি নিয়ে মিটিং করেছিলেন, কিন্তু এটা কিন্তু সেই বাংলো। তো বেশ এখন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারিদিকটা, কারণ পর্যটক যারা আসে এই জায়গাটা এসে ঘুরতে আসে, সুন্দরবন আসলেই প্রত্যেকের কিন্তু এই জায়গাটায় একবার না একবার ঘুরতে আসেই সকলেই। বিভিন্ন রকম গাছ লাগিয়ে এই জায়গাটা কিন্তু আরও সুন্দর করে তোলা হচ্ছে। তো দেখুন আপনাদের ঘুরিয়ে দেখাবো, পর্যটকদের কিন্তু বেশ ভিড়। দেখুন জায়গাটা না আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে তুলছে, বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়েছে এখানে, বাচ্চাদের জন্য যেসব অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু এখানে ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। বেশ সাজানো গোছানো কাজ শুরু হয়েছে, কারণ এখানে বেশ পর্যটক আসে প্রত্যেক দিন এই বেকন বাংলো দেখতে। চলো আমি সামনে যাব, যে বাংলোতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর মিটিং করেছিলেন, তো সেই বাংলোটা আপনাদের দেখাবো সামনের থেকে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই যে হ্যামিল্টন সাহেব দুজনে যে বসে মিটিং করেছিলেন, তার একটা সুন্দরভাবে একটা স্ট্যাচু তৈরি করে রাখা রয়েছে একদম এই বাংলোর ভেতরেই। আর দেখুন এই যে বেকন বাংলোর ভেতরে একদম এই যে বাঁশ গাছের একদম নিচে সুন্দরভাবে সুন্দরবনের কিছু ঐতিহ্য এইভাবে ফুটিয়ে তুলে রাখা রয়েছে। দেখুন সুন্দরবনে পর্যটকদের ভিড়টা শুধু দেখুন, বেকন বাংলোর সামনে ঠিক এখন বর্তমানে এই অবস্থা হয়েছে। তো এই বেকন বাংলা থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি আমাদের যে লঞ্চটা রয়েছে সেই লঞ্চের দিকে। তো লঞ্চে উঠে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে আমরা রওনা দেবো পাখিরালয়ের দিকে। তো চলুন দুপুরে কী কী লাঞ্চে থাকছে সেটা আপনাদের এবার দেখাবো। তো দেখুন এটা হলো লঞ্চের ঘাট, এখান থেকেই সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। বেকন বাংলো বলুন, এইসব হ্যামিল্টন সাহেবের যেসব বাংলো ঘুরে কিন্তু সবাই এখান থেকেই উঠতে হবে। দেখুন প্রচুর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। দেখুন এই সাগর সঙ্গমের এইটা আমাদের লঞ্চ,
তো এখনও কেউ আসেনি, তো আসলেই আমরা লঞ্চে উঠবো। ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় 2:30 বাজে। তো আমরা লঞ্চে উঠে গেলাম, এখন লঞ্চ চলবে নদীর উপর থেকে, আর আমরা এখন লাঞ্চটা সারবো। তো দেখুন এখানে রয়েছে মুড়িঘণ্ট ডাল, রয়েছে পটল চিংড়ি, রয়েছে দই কাতলা, রয়েছে পাবদা মাছ। তো প্রথম দিনে আমাদের লাঞ্চে কিন্তু এটাই মেনু। তো চলুন চটপট করে লাঞ্চটা সেরে ফেলি। দেখুন প্রথম দিনের দুপুরের লাঞ্চে প্রথমেই দিয়ে দিল মুড়িঘণ্ট ডাল, সাথে রয়েছে বেগুনি, আর ডালের পরে চলে আসলো পটল চিংড়ি। পটল চিংড়ির পরে চলে এলো একটা পাবদা মাছ। পাবদা মাছের সাইজটা আপনার দেখাবো, সাইজটা কিন্তু বেশ বড়। পাবদার পরে চলে আসলো একটা কাতলা। কাতলা সাইজটা কিন্তু দেখুন বেশ বড়। তো খাওয়া দাওয়া শেষের চলে আসলো আপেল। তো সবাইকেই একটা করে আপেল দেওয়া হলো। এই আপেল খেতে খেতেই আমরা চলে যাব পাখিরালয়। তো সেখানে আমরা রাতে থাকবো এবং কাল সকালে আমরা বেরিয়ে যাব জঙ্গলের মধ্যে। আজ কিন্তু বাঘ দেখার কোনো চান্স নেই, যদি কপাল ভালো থাকে তাহলে কালকে হয়তো বাঘ দেখা যেতে পারে। তো কালকে যেসব জায়গার ঘোরার আছে, দোবাকি ক্যাম্প বলুন, আপনার বিভিন্ন টাইগার রিজার্ভ সেন্টার বা বিভিন্ন টাইগার রেস্কিউ সেন্টার, সেইগুলো সব কালকে আমরা ঘুরে দেখব। তো এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে আপনাদের হোটেলটা দেখাবো যে কোন হোটেলে আমরা থাকছি এবং এখানে কত টাকার ট্যুর প্যাকেজ, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো দেখতেই পাচ্ছেন একদম যে ম্যানগ্রোভ জঙ্গল, পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবন, সেই জঙ্গলের গা ঘেঁষে আমাদের যে লঞ্চটি সেটা সামনের দিকে এগিয়ে চলছে। তো লঞ্চটা আমাদের প্রায় 3টে সাড়ে 3টের মধ্যেই পৌঁছে যাবে পাখিরালয়। তো সেখানে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে থাকবো এবং সে রাত্রে বিশ্রাম নেব। এবং রাতে এখানে কিছু থাকে, অনেক সময় ঝুমুর নাচ বলুন বা বাউল গান, কিছু অনুষ্ঠান থাকে। তো এখনও পর্যন্ত আমরা খবর পাইনি কী অনুষ্ঠান আছে। তো যদি কোনো অনুষ্ঠান থাকে সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। এবং কাল কিন্তু সবথেকে দ্বিতীয় দিন, সবথেকে ভাইটাল দিন। কালকে একদম সকাল সকাল উঠতে হবে, উঠে আমরা ঠিক এমন জঙ্গলের গা ঘেঁষে আমরা চলে যাব বাঘের সন্ধানে। দেখতে পাচ্ছেন এই জঙ্গলের এখানে কিন্তু বাঘ শীতকালে রোদ পথে আসে। দেখুন শীতকালে কিন্তু এইসব জায়গাতে বাঘ রোদ পথে আসে, সেই কারণে কিন্তু শীতকালে সুন্দরবনে প্রচুর ভিড় হয় এবং সুন্দরবনে বাঘ দেখার একটা চান্স থাকে। যদি কপাল ভালো থাকে হয়তো বাঘ মামার দেখা পেতে পারি। তো ভিডিওটা দেখতে থাকুন। যে ম্যানগ্রোভ জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দরবনের আরেকটি দ্বীপ সজনেখালি, সেই সজনেখালি আইল্যান্ডের মধ্যেই পড়ছে। দেখতে পাচ্ছেন এখন যেহেতু ভাটা চলছে সে কারণে কিন্তু জলটা অনেকটা নিচে নেমে চলে এসছে, আর এই সময়তেই কিন্তু বাঘ দেখার একটা চান্স থাকে। আর যখন জোয়ার হয়, যখন জঙ্গলের ভিতরে জল চলে যায়, তখন কিন্তু বাঘ এদিকে আর আসে না। তো আজকে আমাদের বাঘ চোখে পড়ার কথা না, কারণ এই সাইডের দিকে খুব একটা বাঘ নেই। তো কাল আমরা যাব যেদিকে বাঘ রয়েছে। তো চলে এলাম পাখিরালয় ফেরিঘাট। তো এই ফেরিঘাট থেকে এখন এই সিঁড়িতে উপরে উঠে যে আমাদের হোটেল, সেই হোটেলে যাব। তো চলুন যাই, গিয়ে হোটেলটা আপনাদের দেখাই। একদম ঘাটের কাছেই আমাদের যে হোটেল, যেখানে আমরা থাকবো সেটা একদম ঘাটের কাছে। আপনারা দেখুন, দেখুন এই যে ঘাট, এই ঘাট থেকে নেমে এসেই এই যে হোটেল, সুন্দর লাগছে। আর এখানে ঢোকার মুখে দেখলাম একটি সোনাঝুরি গাছ, যেগুলো শান্তিনিকেতনে প্রচুর দেখা যায়। আর এই যে হোটেলের গেট, পাশে সুন্দর একটি জলাশয় রয়েছে আর পুরো ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। দেখুন হোটেলটি কিন্তু মানে বেশ বড়। একদম এই হোটেলের একদম সামনে একটি রাস্তা রয়েছে, তার পাশে দেখুন কত সুন্দর ফুল গাছ, একদম ফুল ফুটে রয়েছে। সেখানে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু প্রচুর ভিড়, এখনও মানুষজন যারা রয়েছে সব এক এক করে তাদের রুম সেট করবে। তো আমাদের রুম কত নম্বর রুম দেয় সেটা আমি গিয়ে আপনাদের রুমটা আমি দেখাবো। প্রথমে যেটা দেখালাম আপনাদের, ভেবেছিলাম হয়তো ওখানে আমরা রুম পাবো, তো ওখানে রুম নেই, প্রচুর ভিড়। যেহেতু শীতের সিজন, এখন প্রচুর মানুষ সুন্দরবন ঘুরতে আসছে। আবার কয়েকদিন সুন্দরবন কিন্তু বন্ধ থাকবে এর মাঝে, কারণ বাঘেদের গণনা শুরু হচ্ছে, সেই কারণে সুন্দরবন বন্ধ রাখবে কয়েকদিন। এই হোটেলের কোনো একটা রুম আমাদের জন্যে রাখা রয়েছে।
তো সুন্দর সাজানো। তো যাই গিয়ে রুমটা আপনাদের দেখাই, চলুন। ওই উপরে ওই ব্যালকনির ওই রুমটা আমাদের দিয়েছে। আর দেখুন এই হোটেলটা কিন্তু বেশ সাজানো, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে আপনাদের দেখাবো, পুরো মানে বাগান তৈরি করছে, ফুলের বাগান মতন। মানুষজন এখানে বসে সময় কাটাতে পারবে। দেখলেন এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব, গিয়ে রুমটা আপনাদের দেখাবো। যা ডেকোরেশন দেখে মনে হচ্ছে রুমটা দারুণ হবে। দেখুন দারুণ লাগছে, পুরো অসাধারণ ডেকোরেশন করা হোটেলটা। তো এই যে রুম নাম্বার 212 এটাই আমাদের জন্য দিয়েছে। তো দেখুন, ও অসাধারণ, দেখলে বুঝতে পারছেন কত সুন্দর ডেকোরেশন করা। দেখুন, যেহেতু আমরা 3 জন রয়েছি, 3 বন্ধু মিলে এসেছি, তো আমাদের ডবল বেড দিয়েছে এবং এসি রয়েছে। শীতকাল এসি প্রয়োজন নেই, সব কিছু আছে। দেখুন এখানে একটি আয়না রয়েছে, এখানে একটি ছোট টি টেবিল মতন আছে এবং এদিকে দেখুন এটা টয়লেট। দেখুন এখানে গিজারও আছে, মানে শীতকালে মানে গরম জলটা পাওয়া যাবে। দারুণ সাজানো দেখুন। আর ঠিক এখান থেকে বেরোলেই এই যে ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে এখানে দাঁড়িয়ে কিন্তু পুরো যেসব দৃশ্য প্রকৃতির সেগুলো নেওয়া যাবে। মোটামুটি হোটেলটা দারুণ। আর ওইদিকে দেখুন ছোট ছোট ঘর রয়েছে, ওগুলোও কিন্তু থাকা যাবে। বেশ লাগছে হোটেলটা। তো সারাদিন নৌকার উপরে জার্নি করে একটু ক্লান্ত, তো এখন ফ্রেশ হওয়ার পালা। তো ফ্রেশ হয়ে নিই আমরা, ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যেবেলায় ঝুমুর নাচ আছে, সেটা আপনাদের দেখাবো। তো সন্ধ্যেবেলায় যে স্ন্যাক্স ছিল চিকেন পকোড়া, সেটা খাওয়ার পরে আমাদের রাতের ডিনারের আগে একটা প্রোগ্রাম রয়েছে ঝুমুর নৃত্য। তো সেই ঝুমুর নৃত্য এখন চলছে, আপনাদের দেখাবো তার একটু ঝলক। দেখুন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি এবং নিচে চলছে ঝুমুর নৃত্য। তো সেই ঝুমুর নৃত্যর কিছু দৃশ্য আপনাদের সামনে আমি শেয়ার করছি। দেখুন, তো দেখতেই পাচ্ছেন আদিবাসীদের যে ঝুমুর নৃত্য সেটা কিন্তু চলছে প্রায় 40 থেকে 45 মিনিট। এইভাবে এই অনুষ্ঠানটি চলবে। আমাদের এই সাগর সংগ্রাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা এই ঘুরতে এসেছে সুন্দরবনের প্রায় 30 জন মানুষ ছিলাম আমরা একসাথে। তো প্রত্যেকেই চলে এসছে নিচে, এই ঝুমুর নৃত্য দেখছেন দাঁড়িয়ে। বদন সঙ্গে যে ভাগ্নে বদন হার বদল শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্চা বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাগুলো, সরষে ছোলা, ময়দা আটা, শীতের ব্যাপার নকশা আটা, হাজরি করা বেরি হয়তো শহর থেকে শস্য যাত কলসি ভাড়া একক ঘুরে মাছি যত বেড়াই বই হরেগাড়ি নৌকো পেয়ে আল্লো গাড়ে চাষের ভাই অন্ধকারেই পদের পড়ে গান শুনে ভিকি করে পাড়া ছেড়ে স্নানের গাড়ে জল ছিটে সাঁটার। বাহ বাহ, সুন্দর সুন্দর। তো এখন রাত প্রায় 9টা বাজে। তো এখন সময় এসেছে লাঞ্চের। তো খাবার দাবার তারা তৈরি করে নিয়ে এসছে। তো এখন লাঞ্চে কি কি আছে সেটা আপনাদের দেখাবো। আপনারা তো দেখলেন যে ঝুমুর নাচ, তারপরে আমাদের সবাই মিলে গান করে আমরা এই সুন্দরবনের এই ট্রিপটাকে আমরা মানে পুরোপুরিভাবেই এনজয় করছি। চলুন এখন লাঞ্চে কি কি খাবার আছে সেটা আপনাদের দেখাবো। কালকে ম্যাডাম কালকে অবশ্যই হবে। তো প্রথম দিনের মুহূর্তটা কিন্তু সারাদিনে আনন্দ তারা কেটেছে। আর ঝুমুর নৃত্যের পরে আমাদের পার্সোনাল। তো রাতের ডিনার চলে এসছে। দেখুন প্রথমে ভাত, ডাল এবং রয়েছে সাথে আলু ভাজা, তারপর দিয়ে গেল স্যালাড। এরপরে যেটা দেখলাম মেনুতে খাসির মাংস রয়েছে। দেখুন চলে এলো ডিনারে যে আমাদের সবথেকে স্পেশাল যেটা ছিল খাসির মাংস। খাসির মাংস চলে এলো। দেখুন
তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রুমে। এখন 4-5 ঘন্টা হয়তো ঘুমাতে পারবো, কারণ সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের লঞ্চে যেতে হবে। লঞ্চে গিয়ে কালকে আমাদের যে বাঘ দেখার উদ্দেশ্য, কারণ হেতালের যে জঙ্গল, কালকে আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়েই কালকে আমরা ঝড়খালি, সুধন্যখালি, ওই দোবাকি ক্যাম্প, ওই জায়গাগুলোতে যাব। তো চলুন আবার কালকে আপনাদের সাথে কথা হচ্ছে। তো সুন্দরবন ভ্রমণের আজ আমাদের প্রথম দিন। তো প্রথম দিনে আপনারা তো দেখলেন যে কী সুন্দর প্রোগ্রাম আমরা করলাম, এই ঝুমুর নাচ বা তারপরে যেসব বাচ্চারা কবিতা আবৃত্তি করলো, বিভিন্ন ধরনের আনন্দ আমরা করলাম। তো এখন আমরা রয়েছি, আমি আমার দুটো বন্ধু, সাথে রয়েছে মিন্টু রয়, আপনারা সকলেই চেনেন, যার গানের মানে মুগ্ধ আমরা, এবং রয়েছে আমাদের চিরণ ভাই রয়েছে। তো আমরা এখন তিনজনে বসে রয়েছি, রাতে ঘুম আসছে না, মানে আসলে বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেলে সহজে ঘুম আসতে চায় না। তো এখন আমরা বসে কি করব, মিন্টুকে বললাম তাহলে একটা গান শুনি মিন্টুর মুখ থেকে, মিন্টুর গলা থেকে। তাহলে মিন্টুকে বললাম যে একটা গান কর, তো মিন্টু একটা গান করবে। তো সেই গানটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো দু একটা লাইন গাওয়ার চেষ্টা করছি, যদিও ঠান্ডা লেগেছে, আমি চেষ্টা করছি, আপনারা ভুল হলে ক্ষমা করবেন। नफरत की दुनिया को छोड़ के खुश रहना मेरे यार, नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया में खुश रहना मेरे यार। जब जानवर कोई इंसान को मारे हो, जब जानवर कोई इंसान को मारे, आज जानवर की जान आज इंसानों ने ली है, चुप क्यों है संसार, अमर रहे तेरा प्यार। গুড মর্নিং। সুন্দরবন ভ্রমণের আজ দ্বিতীয় দিন, এখন প্রায় সকাল 7টা বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের যে ঘুরবার জায়গাগুলো রয়েছে, দোবাকি ক্যাম্প, আপনার সুধন্যখালি, এইসব জায়গাগুলো আমরা ঘুরবো। এবং চলুন লঞ্চে যাই, প্রায় টাইম হয়ে গেছে। তো লঞ্চে গিয়ে আপনাদের আজকের যে ঘোরার জায়গাগুলো সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা চলে এলাম এই লঞ্চের যে ঘাটে, সে ঘাট থেকে এখন আমরা নৌকা ধরবো। নৌকা ধরে আজকের আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হবে। তো দেখুন কত মানুষের ভিড়, দেখুন সব প্রতিটা মানুষ, সব যাদের যেসব ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে এসছেন, সব কিন্তু সকালে আজকে বেরিয়ে যেতে হবে। বাঘ দেখতে গেলে কিন্তু একটু সকালে না গেলে বাঘ দেখার চান্স কিন্তু একদমই কমে যাবে। তো লঞ্চে বসে পড়লাম। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো সজনেখালি টাইগার রিসর্ট। তো সেখানে গিয়ে কি কি দেখার আছে সেটা সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটি তো চলে এলাম আজ আমাদের প্রথম যে ডেস্টিনেশন সজনেখালি। তো সেই সজনেখালির ভিতরটা আমরা আজকে ঘুরবো। দেখুন এটা হলো সেই সজনেখালি অভয়ারণ্য। তো এখানে বেশ বিরল কিছু প্রজাতির প্রাণী আছে, সেগুলো মানে খুব কম সংখ্যক পৃথিবীতে আছে, তার মধ্যে বেশ কয়েকটি কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি দেখতে পারি। তো আমরা ভেতরে প্রবেশ করলাম সজনেখালি যে টাইগার রেস্কিউ রিসার্ভ সেন্টার, সজনেখালি যে টাইগার রিসার্ভ সেন্টার আছে তার মধ্যে। তো এখানে দেখবো আমরা সর্বপ্রথম এখানে কচ্ছপ দেখতে পারা যায় কিনা। কচ্ছপ নেই এখানে, এখানে কিন্তু কচ্ছপ থাকে, দেখাবো আপনাদের দেখতে পারা যায় কিনা। আর দেখলেন আপনারা কচ্ছপ, এবার আপনাদের দেখাবো যে গোলপাতার যে গাছ, সেই দেখুন গোলপাতার গাছ রয়েছে আমার এই সাইড থেকে বা সাইড দিয়ে পুরো গোলপাতার যে বাগান, সেই গোলপাতার বাগান রয়েছে। এবং এর মধ্যে কিন্তু কুমির আছে, যদি এরা চোখে পড়ে আপনাদের দেখাবো। এই গোলপাতার বাগানের মধ্যে কিন্তু কুমির ছাড়া রয়েছে, কুমির ঘোরাঘুরি করে। আর এবং উঠবো ওয়াচ টাওয়ারে উঠে মানে এমন একটি জায়গা রয়েছে যেখানে বাঘ হরিণ জল টল খেতে আসে। তো সেই জায়গাতে আপনাদের দেখাবো যদি বাঘ চোখে পড়ে। তো
আর এই সজনেখালি যে টাইগার রিজার্ভ সেন্টার, এখানে কিন্তু বেশ কয়েকটি এমন পুকুর করা রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কচ্ছপ বা বিভিন্ন ধরনের যেসব প্রজাতির কচ্ছপ আছে, মানে বহু প্রজাতির কচ্ছপ রয়েছে, যেগুলোকে এখানে চিকিৎসা করা হয় বা সেখানে তাদের ডিম পাড়ানো হয়, ডিম পাড়িয়ে তাদের প্রজন্মকে আরও বৃদ্ধি করানো হয়। আর খুব একটা কচ্ছপ দেখা যায় না, কারণ জলের নিচে তারা রয়েছে, খুব মাথা মাঝে মাঝে বের করে, এটা কিন্তু খুব রেয়ার দেখা যায়। এবং এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখা যাবে জঙ্গলের ভিতরে রয়েছে একটি মিষ্টি জলের পুকুর। তো সেই মিষ্টি জলের পুকুরটা আপনাদের দেখাবো। দেখুন, আমি একদম যে ওয়াচ টাওয়ার তার উপরে চলে আসলাম এবং আপনাদের চোখে পড়ছে হয়তো একটি মিষ্টি জলের পুকুর কাটা রয়েছে। এখানে কিন্তু মানে বাঘ, হরিণ যেসব বন্যপ্রাণী আছে তারা জল পান করতে আসে, কারণ নোনা জলটা পান করা সম্ভব নয় প্রতিটা মানুষ বলুন, জীব বলুন, কারোর ক্ষেত্রেই। একটি মিষ্টি জলের পুকুর করে রাখা রয়েছে যাতে বন্যপ্রাণীরা ওই জলটা পান করতে পারে। তো এখানে যদি কোনো সময় বাঘ বা হরিণ কোনো প্রাণী যদি এসে জল পান করতে দেখা যায়, তো এটা ভাগ্যের ব্যাপার, দেখাটা অত সহজ হয় না। তো এই ওয়াচটার থেকে নেমে যাচ্ছি। এখানে দেখার মতন তেমন কিছু নেই, ওই মিষ্টি জলের যে পুকুর কাটা রয়েছে, কখনো যদি কোনো বন্যপ্রাণী সেখানে আসে তো তাদের দেখা যায়। আর এই পুকুর কাটা রয়েছে, সেই পুকুরগুলোতে যে কচ্ছপগুলো আছে, সেই বিরল প্রজাতির কচ্ছপ, সেগুলো দেখা যায়। তো ওয়াচটার থেকে নেমে আমরা যাব একদম বাইরে বেরিয়ে, দেখব যে জঙ্গলি হনুমানগুলো রয়েছে, যে জঙ্গলি বাঁদরগুলো রয়েছে, সেই বাঁদরগুলো দেখব এবং দেখে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের নেক্সট হচ্ছে বনবিবির মন্দির, সুধর্ণখালি। তো চলুন দেখতে থাকুন। আর দেখুন, এই পুকুরের পাশে ঠিক একটি কুমির রয়েছে, রোদ পোয়াচ্ছে, মানে এমনভাবে রয়েছে গাছের আড়ালে ভালোভাবে বোঝাও যাচ্ছে না। দেখুন, শীত পড়তেই কিন্তু পর্যটকদের সুন্দরবনে প্রচুর ভিড় হয়। দেখুন, প্রচুর মানুষ এসছে সুন্দরবন ভ্রমণের জন্য। আর এই দেখতে পাচ্ছেন পুরনো একটি বিল্ডিং, এখানে কিন্তু যে বাঁদরগুলো রয়েছে সেই বাঁদরগুলো দেখা যায়। এখন চোখে পড়ছে না, ঠান্ডার মধ্যে হয়তো কোথাও ঘরের মধ্যে ঢুকে বসে আছে। আর দেখুন পর্যটকদের কতটা ভিড়। দেখুন, শেষমেশ একটি বাঁদর চোখে পড়লো, একদম বাচ্চা। দেখুন, একদম বাচ্চা। দেখুন, এখানে আরেকটি বসে রয়েছে। আর এরা কিন্তু একদম জঙ্গলি, এরা মানে এদের সাথে আই কন্টাক্ট হলে ওরা কিন্তু রেগে যায়। দেখুন কতটা ভিড়, দেখুন প্রচুর পর্যটক এসে সুন্দরবনে। শীত পড়লেই কিন্তু পর্যটকদের সুন্দরবন আসার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেখুন দেখুন এই ট্যুরিস্টদের জন্য ঠিক এভাবে নৌকায় করে কিন্তু ডাব বিক্রি হচ্ছে। যদি এখান থেকে কেউ ডাব খেতে চায় তো খেতে পারে, 50 টাকা 60 টাকা এমন দাম। তো চলে এলাম আমাদের দ্বিতীয় যে গন্তব্য সুধর্ণখালি, সেই সুধর্ণখালি সেই ঘাটে। তো আপনাদের দেখাবো, এখানে কিন্তু রয়েছে, দেখুন এখানে রয়েছে বনবিবির একটি মন্দির। এই বনবিবিকেই কিন্তু পুজো করে যারা এই মাছ শিকার করে, তারা কিন্তু পুজো দেওয়ার পরেই তারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে মাছ ধরবার জন্যে। তো চলুন এই সুধর্ণখালিটা আপনাদের ঘুরিয়ে একটু দেখাবো। আর এই সুধর্ণখালিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সংরক্ষণ করা, আপনাদের দেখাবো। দেখুন একটি গাছ রয়েছে কৃপা গাছ, দেখুন কৃপা গাছ নিচে রয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাবো। দেখুন মঠ গড়ান। আর আপনারা জানেন যে সুন্দরবন সুন্দরী গড়ান গেওয়া এসবের জন্য কিন্তু বিখ্যাত, কিন্তু বর্তমানে সময় দাঁড়িয়ে গাছের সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। সেই কারণে এইসব গাছ সব সংরক্ষণ করে এখানে রাখা রয়েছে। দেখুন এটা হচ্ছে সুন্দরী গাছ। চলুন আরও গড়ান গেওয়া সমস্ত গাছই আপনাদের দেখাবো। দেখুন এখানে একটি গাছ রয়েছে, গাছটির নাম হচ্ছে পশুর। আর এটি হলো কাঁকড়া গাছ। তো সুন্দরী গাছ দেখালাম, এবার আপনাদের দেখাবো গড়ান গাছ। দেখুন এই যে সুন্দরী গড়ান গেওয়া, সেই গড়ান গাছ। তো এখানে রয়েছে ওয়াচ টাওয়ার। তো একটু ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, উঠে একটু জঙ্গলটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
দেখুন যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেলাম, উঠে গিয়ে কিছু জঙ্গলের দৃশ্য আপনাদের দেখাবো। তো এই সুদর্ণখালিতে দেখার মধ্যে কিছু গাছ আছে, সুন্দরী গড়ান গেওয়া, এবং এই যে বনবিবির মন্দির আছে, এটাই একমাত্র দেখার আছে। তাছাড়া দেখার মতন তেমন কিছু নেই। একটি ওয়াচ টাওয়ার করে রাখা রয়েছে, সেখানে জঙ্গল ছাড়া আর কিছু দেখা যাবে না। তো আমাদের যে লঞ্চ সেটা চলে এসছে। এখন আমরা লঞ্চে উঠে এখন আমরা যাব যে হেতালের জঙ্গল, সেই জঙ্গলের দিকে। এখন বাঘ দেখার চান্স যেহেতু জোয়ার চলে এসছে 99% নেই। এখন আমরা যাব পঞ্চগঙ্গের মুখ এবং যে দোবাকি ক্যাম্প আছে সেই দোবাকি ক্যাম্পের দিকে। তো চলুন লঞ্চে উঠি, গিয়ে আপনাদের হেতালের জঙ্গলের ভিতর থেকে আপনাদের নিয়ে যাই দোবাকি ক্যাম্প। তো দেখুন আমরা এখন যে হেতালের জঙ্গলের কথা বলেছিলাম, ঠিক সেই হেতালের একদম জঙ্গলের গা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আর এই হেতালের জঙ্গল, এখানে কিন্তু বাঘের বাড়ি বলা হয়। এই জঙ্গলের মধ্যেই কিন্তু বাঘ থাকে। হয়তো এমন হতে পারে বাঘ আমাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না, কারণ এই হেতালের যে গাছগুলো, পাতাগুলোর এমনই কালার যে বাঘের কালারের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ হয়ে যায়। তো এটাই দেখুন সেই হেতালের জঙ্গল। তো আমরা বেশ ঘন্টা দেড়েক নৌকাপথ ভ্রমণ করে আমরা পৌঁছে গেলাম যে পঞ্চগাঙের মুখ, মানে 5 নদীর যে মোহনা, সেই মোহনাতে। এখানে কিন্তু 5টা নদী এসে মিলিত হয়েছে, নবাকি, মাতলা, বিদ্যাধরী, আরও 2টো নদী আছে, সেটার নাম আমি এখন বলতে পারবো না, যত সম্ভব রায়মঙ্গল হয়তো। তো সেই 5টা নদী কিন্তু এই স্থানে মিলিত হয়েছে। তো চলুন সেই 5 নদীর যে মোহনা, সেই মোহনা আপনাদের দেখাবো। এবং বলে রাখি, এই মোহনাতেই কিন্তু বেশ কিছু মাস আগে প্রায় 80 লক্ষ টাকাতে একটা মাছ বিক্রি হয়েছিল, তেলি ভোলা। সেই তেলি ভোলা কিন্তু এই মোহনাতে পাওয়া গিয়েছিল। মানে প্রায় সেই মাছটার ওজন ছিল প্রায় 50 থেকে 60 কেজি। তো সেই মাছটা কিন্তু প্রচুর দামে বিক্রি হয়েছিল। তো চলুন এই মোহনাতে প্রবেশ করেছি, এই মোহনাটা আপনাদের এবার দেখাই। দেখুন এটাই হলো সেই 5 নদীর মোহনা, পঞ্চগাঙের মুখ। আর এখানে কিন্তু সবথেকে বেশি মাছ পাওয়া যায়, সেই কারণে প্রচুর মানুষ এখানে মাছ ধরছে, প্রচুর মানুষ, প্রচুর ট্রলার রয়েছে, তারা এখন এখানে মাছ ধরছে। আর এই সময় মানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর শুনছি আজকের যে দিনটা, সেই দিনটাতে নাকি মানে মাছের গোন বলা চলে, মানে আজকের দিনে নাকি মাছ সবথেকে বেশি ধরা পড়ে জালে। এ হলো সেই 5 নদীর মোহনা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না, এটাই কিন্তু 5টা নদী এসে এখানে সমুদ্রে এসে মিলিত হয়েছে। বর্তমানে আমাদের যে লঞ্চটা সেই মোহনার উপর থেকেই চলছে। তো এই পঞ্চগাঙের মুখ হয়ে, মানে 5 নদীর মোহনা হয়ে আমাদের যে লঞ্চটি সেটা এখন যাবে দোবাকির দিকে। দোবাকি মানে টাইগার রিজার্ভ ফরেস্ট যেটা, সেখানে যাবে। সেখান থেকে আমরা সেটা ঘুরবো, ঘুরে আমাদের যাওয়ার কথা ছিল ঝড়খালি। যেহেতু আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে যে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হচ্ছে, তো সেই কারণে প্রতিটা জঙ্গলেই কিন্তু ক্যামেরা বসানো হয়েছে। তো সেই কারণে এই যে ঝড়খালি, সেই ঝড়খালিতে এখন যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে। তো সেই কারণে আমরা ঝড়খালির পারমিশন পাইনি। আর ঝড়খালি যেতে গেলে ওই 12, 13, 14 মানে এর পরেই যখন আসা যাবে তখন ঝড়খালি যাওয়া যাবে। তো সেই কারণে আমরা মানে এই সুন্দরবন ট্রিপটা আমরা ঝড়খালি যেতে পারলাম না। তো আমরা এখন যাব দোবাকিটা ঘুরে আমরা নৌকাপথে আমরা রওনা দেবো পাখিরালয়ের দিকে। আমরা দুপুরের লাঞ্চটা সারতে সারতে আমরা পৌঁছে যাব পাখিরালয়। তো চলে এলাম দোবাকি ক্যাম্পের ভেতরে। তো আমরা এখন প্রবেশ করব দোবাকি ক্যাম্পে। তো আপনাদের দেখাবো। দেখুন এইভাবে চারিদিকে পুরো নেট দিয়ে, লোহার খাঁচা দিয়ে ঘেরা রয়েছে, এর ভিতর দিয়ে আমাদের ঘুরতে হবে। বাইরে বাঘ, হরিণ, যেসব বন্যপ্রাণী আছে সেসব প্রাণীরা কিন্তু এখানে ছাড়া রয়েছে। আর আমাদেরকে এই খাঁচার মধ্যে দিয়ে পুরো ক্যাম্পটা ঘুরতে হবে। ঘুরে ওই পাশের ওই ঘাট দিয়ে আমাদের আবার লঞ্চে উঠতে হবে। তো চলুন এই ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি একদম খাঁচার মধ্যে দিয়ে হাঁটছি। এখানে একদম সুন্দরভাবে পুরো খাঁচা তৈরি করা রয়েছে, লোহার খাঁচা, যাতে মানুষজন দূর থেকে এই বাগানটাকে পর্যবেক্ষণ করতে পারে।
তো সেই খাঁচার মধ্যে দিয়ে আমি হাঁটছি, আর আমার চারপাশে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সুন্দরী, করান, গেওয়া, যে ম্যানগ্রোভ জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন, যদি ভাগ্য ভালো থাকে হয়তো এখানে বাঘ বা হরিণ দেখা যেতে পারে, কিন্তু সেটা কেউ বলতে পারবে না যে দেখতে পারবে কি না, এটা কেউ শিওর করে বলতে পারবে না। তো দেখুন এইভাবেই যে এই নেটের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে হেঁটে চলেছি, এভাবেই কিন্তু পুরো যে দোবাকি ক্যাম্পের পুরো ঘেরা রয়েছে সেই পুরোটা আমরা ঘুরবো। মিষ্টি জলের একটি পুকুর করা রয়েছে, সেখানে বন্যপ্রাণীরা জল পান করতে আসে। তো দেখুন এখানে বেশ কয়েকটি বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে, হয় রাতের দিকে বা হয়তো সকালের দিকে। এখানে মানে বাঘ মনে হচ্ছে এখান থেকে কোথাও গিয়েছে, এই জায়গার উপর থেকেই। দেখুন উপর থেকে পুরো জঙ্গলটা কত সুন্দর লাগছে, আর এখানে কিন্তু বেশ লাল কাঁকড়া চোখে পড়ছে এবং পুরো কেওড়া গাছ, সেই কারণেই কিন্তু এখানে হরিণ আসে এই কেওড়া গাছের পাতা খেতে। তো দেখুন এই যে একটা মিষ্টি জলের জলাশয় করা রয়েছে, এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিযায়ী পাখি। দেখুন তারা কি সুন্দর আনন্দ করে স্নান করছে, আর এখানেই কিন্তু হরিণ বা বাঘ জল পান করতে আসে, কারণ এটি একটি মিষ্টি জলের পুকুর। তো এই ওয়াচটার থেকে আমরা দেখালাম আপনাদের যে পাখি, সেই পাখি দেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে, সেই লঞ্চের দিকে। এখন লঞ্চে উঠে আমরা লাঞ্চ সেরে আমরা ফিরবো আবার পাখিরালয়। তো চলুন লঞ্চে উঠি, তারপর আবার যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চে আজকে রয়েছে হয়তো চিকেন কষা এবং ফ্রায়েড রাইস, তো দেখা যাক তো লাঞ্চে কী কী দেয় আপনাদের আবার দেখাবো। বিপ্লব লাস্টে আছে, ও আসেনি। দেখুন একটা পাখি চোখে পড়লো, এটা কিন্তু সুন্দরবনের খুব বিরল একটি পাখি। এই পাখিটির নাম মদন টাক। দেখুন মাছ ধরবে বলে পাখিটি দাঁড়িয়ে রয়েছে, দেখুন কত বড় পাখিটি, দেখুন ঠোঁটটা দেখুন কত লম্বা। তো দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চ চলে আসলো। লাঞ্চে রয়েছে দেখুন চিংড়ি মাছ, এখানে রয়েছে আপনার ভেটকি পাতুরি, তার সাথে আলু ভাজা, ডাল এবং একটি সবজি। তো চলুন লাঞ্চ সেরে নিই, লাঞ্চ সেরে আমরা রওনা দেবো পাখিরালয়ের দিকে। তো দেখুন আমরা খাড়ির ভেতর থেকে মূল নদীর ভিতরে প্রবেশ করছি, কত সুন্দর লাগছে দেখুন। যেহেতু এখন ভাটা চলে এসছে, তো জল অনেকটা নিচে নেমে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। আরেকটু দেখুন এই যে নৌকা মাছ ধরতে গিয়েছিল, তারা মাছ ধরে ফিরছে। এই হলো সুন্দরবনের সৌন্দর্য। দেখুন এই মোহনা ছেড়ে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসেই মানে খুব কম চোখে পড়ে এখন পালতোলা নৌকা কিন্তু সচরাচর দেখা যায় না। দেখুন একটি পালতোলা নৌকা দাঁড়িয়ে রয়েছে, তারা এই মাছ ধরছে এবং নৌকার মধ্যে দেখুন ঘুমিয়ে রয়েছে তারা, মানে বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়ার পরে। তাদের জীবনটা কিন্তু অনেক কষ্টের হয়, এই নদীর মধ্যেই তাদের দিনের পর দিন থাকতে হয়। তো পৌঁছে গেলাম পাখিরালয়। এই নদীর ঠান্ডা হাওয়াতে শরীরটা বেশ খারাপ। যদি আপনারা শীতকালে সুন্দরবন ভ্রমণে আসেন তাহলে কিন্তু জ্বরের ওষুধটি অবশ্যই সাথে রাখবেন। গুড মর্নিং। আজ সুন্দরবন ভ্রমণের আমাদের অন্তিম দিন। তো এই অন্তিম দিনে এখন বাজে সকাল 8টা, আমরা এখন যাব লঞ্চের দিকে। তো আজ আমাদের ডেস্টিনেশন একটি লোকনাথ বাবার মন্দির। তো সেই লোকনাথ বাবার মন্দির দর্শন করে আমরা চলে যাব সোনাখালির দিকে। তো সোনাখালির থেকে আমাদের আজ ট্রেন, তো সেখান থেকে ট্রেন ধরে আমরা যে যার বাড়ি আজ চলে যাব। তো চলুন আজ
আপনাদের যে লোকনাথ বাবার মন্দির সেটা আপনাদের দর্শন করাবো। দেখুন কত মানুষের ভিড় দেখুন, এমনকি শীতকালে কিন্তু বিদেশি পর্যটকদের প্রচুর আগমন ঘটে এই সুন্দরবনে। তো দেখে বুঝতে পারছেন মানে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য কতটা ভিড়। শীতকাল হলেই কিন্তু সুন্দরবনে ঠিক এমনই ভিড় হয়, প্রচুর পর্যটকদের আগমন ঘটে। তো আমরা লঞ্চে যাওয়ার জন্য আমাদের রীতিমতো লাইন দিতে হয়েছে। দেখুন লঞ্চে কিভাবে উঠতে হচ্ছে, দেখুন কত ভয়ানকভাবে লঞ্চে উঠতে হয়। যেহেতু প্রচুর ভিড় সেই কারণে কিন্তু মানে লঞ্চ যে ঘাটে লাগাবে সেটারও সুযোগ থাকে না, এইভাবে লঞ্চ লাগিয়ে তারপরে লঞ্চে উঠতে হয়। তো আমরা নেমে গেলাম দুর্গা দরণী ঘাটে। তো এখান থেকে নেমে আমাদের সামান্য কিছু হাঁটলেই যে লোকনাথ বাবার মন্দির সেটা আমরা দেখতে পারবো। তো দেখাবো আপনাদের দুপাশ জুড়ে সুন্দর মার্কেট বসেছে, কেউ ডাব বিক্রি করছে, কেউ বিভিন্ন রকম ফল বিক্রি করছে। তো সেই সুন্দর একটি মার্কেটের মধ্যে দিয়েই আমরা হেঁটে যাব সেই লোকনাথ বাবার মন্দিরে। তো দেখুন এক ধরনের কাঁকড়া দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন পুরো নীল কাঁকড়াটি দেখুন। দেখুন এই যে রাস্তা দুপাশ থেকে এইভাবে কামরাঙ্গা, কাঁচা তেঁতুল সব বিক্রি হচ্ছে। এগুলো কি আপনাদের বাড়ির কামরাঙ্গা নাকি? হ্যাঁ হ্যাঁ বাহ, মানে এগুলো তুলে এনে আপনারা এখানে বিক্রি করেন? হ্যাঁ মিষ্টি একদম এখানে দাঁড়িয়ে দেখতে পারেন। আচ্ছা দেখুন কাঁচা কামরাঙ্গা, একদম কাঁচা না সরি পুরো গাছ পাকা মধু নিয়েছি আমরা ওদিক থেকে। ওবালা রান্না করলে এবালা রাখলে রাস্তার দুপাশ জুড়ে এইভাবে যারা এখানকার মানুষ আছে তারা কিন্তু তাদের বাড়ির যে সবজি কাঁচা তেঁতুল বা পাকা আমরাঙ্গা সব এখানে বিক্রি করছে। চলুন আরও দেখাবো, দুপাশ জুড়ে এইভাবে প্রচুর দোকান বসেছে। এটাই কিন্তু তাদের রুটি রুচির একমাত্র সম্বল। দেখুন এখানে বিক্রি করছে আমলকি, দেখুন পাকা কলা সব বিক্রি করছে। দেখুন এরকম হচ্ছে মূলো রয়েছে। এগুলো কি কলা? এগুলো কাঁঠালি কলা। বাহ, এত ছোট ছোট, চাপা কলার মতন লাগছে। দেখেন সব বিক্রি করছে বিভিন্ন ধরনের কদবেল, কামরাঙ্গা। দেখুন মন্দির চত্বরে আমরা চলে এসেছি, চারিদিকে পুরো ধান ক্ষেত। অ্যাকচুয়ালি ধানগুলো এখন পেকে গিয়েছে সেই কারণে হলুদ লাগছে, কিন্তু যখন কাঁচা থাকবে দুপাশ জুড়ে কিন্তু পুরো সবুজ। আর এটাই হলো সেই লোকনাথ মন্দির। দেখুন কি সুন্দর, সেই খড়ের চাল দিয়ে সুন্দরভাবে লোকনাথ বাবার মন্দিরটি বানানো হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। সেই কারণে এখানে কিন্তু তার জন্য একটি মন্দির বানানো হয়েছে। তো দেখুন আমি লোকনাথ বাবার মন্দিরটা আপনাদের ভেতরটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই হলো সেই লোকনাথ বাবার মন্দির দেখুন। আর সুন্দরবনে কিন্তু বিভিন্ন সিজনের, আপনি শীতকালে আসলে একটা আলাদা মজা, আপনি যদি বর্ষাকালে আসেন একটি আলাদা মজা, গরমকালে যদি আপনারা সুন্দরবনে আসেন সেটারও কিন্তু একটা আলাদা মজা। তবে শীতকালে সুন্দরবন ভ্রমণের কিন্তু একটা আলাদাই অনুভূতি, কারণ একদম ঠান্ডা পরিবেশ, নদীর মিষ্টি হাওয়া এবং এই যে প্রকৃতিটা খুব সুন্দর লাগে। সেই কারণে কিন্তু মানুষজন সুন্দরবনে শীতকালে আসতে খুব বেশি পছন্দ করে। তো এই লোকনাথ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর পরিবেশ, ধান পেকেছে, দারুণ লাগছে। আর আমরা এখন যাব লঞ্চ ঘাটের দিকে। তো দেখুন যাওয়ার পথে এই যে একটা দাদাকে পেলাম, খুব সুন্দর গান করছে, খুব সুন্দর গান করছে, আর অসাধারণ গানের গলা। মানে সুন্দরবন ঘুরতে আসলে এরকম আনন্দ না করলে কিন্তু হবে না, সবাই মিলেমিশে আনন্দ করতে হবে। আর দেখুন লোকনাথ মন্দিরের একদম সামনেই কত সুন্দর বিক্রি হচ্ছে গুড়ের গজা, এদিকে রয়েছে বাদামের আর গুড় দিয়ে যে পাটালির মতন বানানো, সেগুলো সব বিক্রি হচ্ছে এখানে। এগুলো বেশি মিষ্টি হয়। আর দেখুন সুন্দরবনের একটি বিখ্যাত বাদাম, কি নাম বললেন? বাক্স বাদাম। মানে এগুলো পিস কত করে? এক একটা পিস 20 টাকা। এগুলো টেস্ট কেমন? বাদামের মতন, নারকেল যেমন টেস্ট লাগে তেমনই টেস্ট লাগে। দেখুন এই যে বাক্স বাদাম, আমি এটা খেয়ে আপনাদের দেখাবো।
এটা অন্যরকম টেস্ট। দাম কত? 20 টাকা পিস। দেখলেন এই বাদামগুলো কিন্তু বেশ টেস্ট, বাক্স বাদাম বললেন নাম, আর খেয়ে দেখলাম দারুণ লাগলো। দেখি একটা নিয়ে যাই এই বাদাম ভর্তি, এর ভিতর থেকে সব ভেঙে ভেঙে সবাইকে দিই। এর ভিতর থেকে, তাই তো? এর ভিতর থেকে এটা নিয়ে যাও, এটা খেতে পারো। আর এইটা তো এই যে আমি দুটো বাদাম 20-40 টাকা দিয়ে আমি কিনে নিলাম, খেয়ে দেখবো বাড়ি গিয়ে। এই বাদামগুলো কিন্তু এখন বিলুপ্ত, খুব কম দেখা যায়, তো সেই কারণে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য 2 পিস নিয়ে নিলাম। দাও গিট বাদ হবে না, দাও। দেখুন এই দুটো বাদাম আমি নিয়ে নিলাম। বাতাসে পাই। তো লোকনাথ মন্দির দর্শন করে আমরা লঞ্চে উঠে গেলাম। এখন আমরা যাব সোনাখালি, যেখান থেকে আমাদের এই সুন্দরবন যাত্রা শুরু হয়েছিল। তো যাত্রাপথে এই লঞ্চের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া হবে। আর লাঞ্চে আমাদের আজকেরও কিন্তু রয়েছে বিরিয়ানি রয়েছে এবং চিকেন কষা রয়েছে। তো দেখুন, সুন্দরবনে আসলে কাঁকড়া না খেয়ে বাড়ি ফিরলে মনে একটা আক্ষেপ থেকে যেত। তো সেই কারণে দেখুন দাদারা কাঁকড়ার যে কষা, সেই কষার একটা প্রস্তুতি করেছেন। দেখুন, সুন্দরবন আসলে কিন্তু কাঁকড়া খেতেই হবে। তো এই যে নিয়ে নিলাম সুন্দরবনের একদম নোনা জলের কাঁকড়া কষা। তো দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা হয়তো অসাধারণ হবে। তো সুন্দরবনে এসে কাঁকড়া না খেলে একটা আফসোস থেকে যেত। তো আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে এসেছি, সাগর সঙ্গম ট্রাভেল, তো তারা এই কাঁকড়ার আয়োজন করেছে, কারণ যারা সুন্দরবন ঘুরতে এসছে তাদেরকে কাঁকড়া না খাইয়ে যেতে দেবে না। তো পেয়ে গেছি একদম কাঁকড়া কষা। তো খেয়ে দেখবো এই সুন্দরবনের তাজা কাঁকড়ার কেমন টেস্ট। মানে তাজা কাঁকড়ার খাওয়ার কিন্তু একটা আলাদা মজা, যাই বলুন না কেন। দেখুন চলছে তাসের ম্যাজিক। আমাদের সুন্দরবন ভ্রমণে আমাদের যত যাত্রী ছিল সবাই কিন্তু একসাথে বসে সেই তাসের ম্যাজিক দেখছে। সারাদিন ঝাড়াদিন নাড়াদিন নেই, চলে আয় আয়। তো দেখুন লঞ্চটা আমাদের সোনাখালির দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখুন এইভাবে কিন্তু এই লঞ্চগুলো চালানো হয়, পুরো লরির মতন স্টিয়ারিং। আর এই যে দাদা বসে পুরো সুন্দরবন আমাদের ঘোরালো। দাদা তোমার কি প্রত্যেক দিন মানে যেতে হয় নাকি? এভরিডে? বাহ ভাই, জলের মধ্যে মানে 24 ঘন্টা। তোমার বাড়ি কোথায়, ক্যানিংয়ে নাকি? কতখালি। আচ্ছা, দেখলেন এইভাবে কিন্তু এই লঞ্চগুলো চালানো হয়, পুরো লরির মতন স্টারিং। হ্যাঁ, তো সুন্দরবনের একদম শেষ দিনে, অন্তিম দিনে আমাদের লাঞ্চে ছিল, দেখতেই পাচ্ছেন, চিকেন কষা, বিরিয়ানি, এখানে রয়েছে একটি ডিম কষা। এটা আমরা এখন খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব আর কিছুক্ষণের মধ্যেই সোনাখালি ঘাটে। সেখানে গিয়েই কিন্তু আমাদের সুন্দরবনের এই যাত্রা শেষ হয়ে যাবে। কেমন আনন্দ করলেন এই 3 দিন? ভীষণ ভালো লেগেছে। এটাই। আর এমনি খাওয়া দাওয়ার সমস্ত কিছু কেমন ছিল? তাই গুণগত মান ভীষণ ভালো ছিল। তো এখানে সৈনিক থেকে শুরু করে সমস্ত বিভিন্ন স্তরের মানুষের, চাকরিজীবী এবং অন্যান্য অনেক মানুষেরা এসেছেন। তারা তো, আমিও তাদের সাথে আসতে পেরে আমারও সৌভাগ্য এবং আমিও ভীষণ হ্যাপি। তো এই 3 দিনের মুহূর্ত আমরা সবাই মিলে কিন্তু বেশ এনজয় করলাম, যেটা একেবারে আনফরগেটেবল। তো বেশ সুন্দর লাগলো। তো দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম একদম বাসন্তী ব্রিজের কাছেই। তো এই সোনাখালি থেকেই কিন্তু আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হয়েছিল, আবার এই সোনাখালিতেই আমাদের সুন্দরবনের যাত্রা শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।